আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, নিরাপদে আছো। আবারও তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন পাঠ নিয়ে। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গল্প পড়াবো। তোমরা ইতোমধ্যেই রুটিনে বিষয়টি জেনে ফেলেছো। তারপরেও আমরা একটু আলোচনার শুরুতে যেন গল্পের নামটি ভালোভাবে মনে থাকে তার জন্য কিছু ছবি দেখি এবং এই ছবি থেকে আমরা গল্পের শিরোনামটি বের করে আনবো। দেখো, কিছু ছবি এখানে আছে। প্রথম ছবিটিতে কি দেখা যাচ্ছে? নিজেকে আড়াল করে রেখেছে। দ্বিতীয় ছবিটিতে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না কি আছে। তৃতীয় ছবিটিতে অচেনা, আননোন। চতুর্থ ছবিটিতে নিজেকে লুকিয়ে রাখা। তো এই বিষয়গুলোর মধ্যে একটি বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে এখানে অচেনা বা অজানা কিছুকে বোঝানো হচ্ছে। তাহলে আজকের বিষয়টি আসলে এই ধরনেরই, এই জন্যই আমি মূলত এই ছবিগুলো তোমাদের দেখালাম। তাহলে চলো আমরা আজকের বিষয় সম্পর্কে জেনে নেই। আজকে আমরা পড়ব অপরিচিতা। এটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এই অপরিচিতা গল্প একটি ছোট গল্প এবং এই গল্পটি তোমরা আমি আরেকটি ক্লাসেও তোমাদের পড়িয়েছি। গল্পটি বেশ বড়, এজন্য দুইটি ক্লাসেই আমি এটি আলোচনা করার চেষ্টা করছি। তো আজ এই গল্পটি শুরু হয়েছে 26 পৃষ্ঠা থেকে, কিন্তু আমি তোমাদের আজকে পড়াবো হলো 31 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এই তথ্য সূত্রটা জানা খুবই জরুরি, কারণ বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হয় বা জানার জন্য প্রশ্ন করা হয়। তো দেখো, গল্পটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে সংকলিত হয়েছে। তবে এই গল্পটি প্রথমেই এই গল্পগুচ্ছে সংকলিত হয়নি বা গল্পগুচ্ছে প্রকাশিত হয়নি। এটি প্রথম প্রকাশিত হয়েছে কোথায়? দেখো, একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পত্রিকাটির নাম হলো সবুজ পত্র। এবং কত সালে প্রকাশিত হয়েছে? বাংলা সাল দেখো 1321 সালে এটি প্রকাশিত হয়েছে কার্তিক সংখ্যায়। এবং প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তক নামক লেখকের গ্রন্থ থেকে। তো আমরা কি করি, যে কোনো গল্প বা কবিতা, উপন্যাস, নাটক যাই পড়ি না কেন, আমরা প্রথমেই লেখক সম্পর্কে একটু জেনে নেই। আজও আমরা লেখক সম্পর্কে জানবো। তার আগে এই গল্পটি পড়ে পাঠ করে কি কি বিষয় তোমরা জানতে পারবে সেটা এক নজরে একটু দেখে নাও। কবির পরিচয় জানতে পারবে, কঠিন শব্দের অর্থ জানতে পারবে, অপরিচিতা মানুষের প্রতি দুর্বার আকর্ষণের স্বরূপ বলতে পারবে, পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নারীর আত্মশক্তিতে বলীয়ান হওয়ার চিত্র ব্যাখ্যা করতে পারবে, সুশিক্ষার মর্যাদা এবং ব্যক্তিত্ব বোধের স্বরূপ বলতে পারবে। এখন আসি আমরা আমাদের লেখকের পরিচয় সম্পর্কে। দেখো ছবিটি, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই মূলত চিনো, কারণ রবীন্দ্রনাথ হলেন আমাদের বাংলা সাহিত্যের সর্বোচ্চ সাহিত্যিক বা সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং তিনি বাংলা সাহিত্যে অনেকগুলো বিষয়কে নতুনভাবে আমাদের সামনে পরিচয় করে দিয়েছেন। তো আমরা একটু তার খুব সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে একটু জেনে নেই। দেখো, তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? ইংরেজি সালটা মোটামুটি তোমরা সবাই জানো, তোমরা বাংলা সালটা একটু বেশি মনে রাখবে, কারণ বহু নির্বাচনী প্রশ্নে বাংলা সালটাই বেশি আসে। তিনি জন্মগ্রহণ করেছেন 1861 সালের 7 মে। বাংলা হলো 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ। এবং মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দে 7ই অগাস্ট। এবং বাংলা 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তিনি মূলত কবি হিসাবেই পরিচিত, তবে বাংলা সাহিত্যের মহাকাব্য ব্যতীত প্রতিটি শাখায় তার কিন্তু বিচরণ রয়েছে এবং সার্থক
বিচরণ রয়েছে। তো আমরা একটু তার কিছু সাহিত্যের পরিচয় একটু জেনে নেই। দেখো, কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, খেয়া, পুনশ্চ, শেষ লেখা ইত্যাদি। এছাড়াও তার অনেক কাব্যগ্রন্থ রয়েছে। তিনি প্রায় 65টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তারপরে আছে ছোট গল্প। ছোট গল্প বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প বা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং তিনি যে গল্পটি দিয়ে তার ছোট গল্প রচনার সূচনা বা সূত্রপাত করেছেন সেটি হলো ভিখারিণী। এটির মধ্য দিয়ে তার ছোট গল্প রচনা শুরু হয়েছে এবং শেষ গল্পটির নাম হলো, তার জীবনের রচিত শেষ গল্পটির নাম হলো মুসলমানি গল্প। তার কিছু গ্রন্থ রয়েছে গল্প সংক্রান্ত, মূলত একটি খুব উল্লেখযোগ্য গ্রন্থ যার নাম গল্পগুচ্ছ। এখানে 95টি গল্প রয়েছে। তাছাড়াও তিনি আরো গল্প লিখেছেন এবং কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেমন সে, গল্প স্বল্প, লিপিকা ইত্যাদি তার গল্প গ্রন্থ। তারপরে দেখো উপন্যাস তিনি মোট 13টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, নৌকাডুবি, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। তিনি নাটকও লিখেছেন। নাটকের মধ্যে রয়েছে দেখো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, তাসের দেশ, রক্ত কবরী ইত্যাদি। তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন বা অনেক সম্মাননা পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা অহংকারের গর্বের যে বিষয়টি, তিনি বাঙালি হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। এবং কত সালে পেয়েছেন? 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ঠিক না, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদ যেটি সং অফ অফারিংস, এই কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এই খুব ক্ষুদ্র বা সীমিত আকারে, স্বল্প আকারে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু তোমাদের বললাম। তোমরা আগের ক্লাসেও কিন্তু এই বিষয়গুলো জেনেছো। আমি আবার বললাম যাতে তোমাদের বিষয়গুলো যেন বেশি মনে থাকে, সেই কারণে। তাহলে এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমাদের গল্পটি পড়ার পূর্বে কিছু কঠিন শব্দ রয়েছে, সেই শব্দগুলো একটু জেনে নেই। দেখো, গল্পে যেসব কঠিন এই শব্দ, আমি যে শব্দগুলো উল্লেখ করেছি এখানে, এছাড়াও তোমাদের গল্পের বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে অনেক শব্দ রয়েছে বা লাইন রয়েছে, যেগুলো ব্যাখ্যা রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। এই শব্দগুলো দেখো, আমি উত্তরটিও এখানে উল্লেখ করছি। দেখো, অন্নপূর্ণা শব্দের অর্থ হলো অন্নে পরিপূর্ণ বা দেবী দুর্গা। দেবী দুর্গাকে মূলত অন্নপূর্ণা বলা হয়। তারপরে গজানন, গজ আনন, গজ অর্থ হাতি আর আনন অর্থ মাথা। যে দেখো, গজ আনন যার বা গণেশকে, হিন্দুদের দেবতা গণেশকে বোঝানো হয়েছে। তারপরে হলো গন্ডুস শব্দের অর্থ হলো এক মুখ বা এক কোষ জল। তারপরে দেখো উমেদারি শব্দের অর্থ হলো প্রার্থনা। মহানির্বাণ শব্দের অর্থ হলো সব রকমের বন্ধন থেকে মুক্ত। তারপরে হলো মঞ্জরি শব্দের অর্থ হলো কিশলয় যুক্ত কচি ডাল বা মুকুল। তারপরে প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। এই কিছু শব্দ এনেছি, বাকি শব্দগুলো আশা করি তোমরা ইতোমধ্যে পড়ে ফেলেছো। যারা পড়তে পারোনি বা পড়োনি তারা পড়ে ফেলবে অবশ্যই আজকের ক্লাসের পর। এখন আমরা আলোচনায় চলে যাই। গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে এই গল্পটি কিন্তু অন্যান্য ছোট গল্পের মতো নয়। এই গল্পটি একটু পর্বে পর্বে ভাগ করা আছে এবং সেখানে কয়টি পর্ব আছে? 4টি পর্ব আছে। গল্পটিতে মোট 4টি পর্ব আছে। আমরা গত ক্লাসে 2টি পর্ব পড়িয়েছিলাম। প্রথম পর্বটি হলো, আমি কিন্তু পর্ব আকারে উল্লেখ নাই তোমাদের গ্রন্থে, 1 2 3 4 এরকম উল্লেখ আছে। আমি জাস্ট তোমাদের ওই পর্বের বা ওই অংশের মধ্যে যে ঘটনাটা গুরুত্বপূর্ণ সেটাই আমি এখানে উল্লেখ করেছি। দেখো, প্রথম পর্বে পাত্রীর সন্ধান পর্ব হিসাবে আমি একটি নামকরণ করেছি। দ্বিতীয় পর্বটি আছে বিবাহ যাত্রা পর্ব। আমরা কোন পর্যন্ত পড়েছিলাম সেটার একটু রিমাইন্ডার তোমাদের দিচ্ছি যে বিবাহ হলো না, এরপরে বরযাত্রী সহ বর কি বাড়িতে চলে আসলো এবং কিভাবে চলে আসলো তার একটা বিবরণ এখানে আছে। শেষে ঝাড় লণ্ঠন ভাঙিয়া
ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল, অনুপমের বিয়ে ভেঙে গেল। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। আমরা আজ তৃতীয় এবং চতুর্থ পর্ব পড়ব। তাহলে চলো আজকের আলোচনায়। তৃতীয় পর্বটি হলো পাত্রের মানস কল্পনা পর্ব হিসাবে আমি নামকরণ করেছি, কারণ এখানে পাত্রের নাম নিশ্চয়ই তোমরা জানো, তোমরা তোমাদের ইনবক্সে নামটি উল্লেখ করতে পারো। আমি যদিও এখন আলোচনার মধ্যে সেটা বলেই দিব। তো এই পর্বে আমরা দেখেছি যে বিয়ে ভেঙে গেল যেহেতু অনুপমের, এর পরে তার মানসিকতা কেমন হলো সেটি অনেকটা বর্ণনা করা হয়েছে। যে সাধারণত ছেলে পক্ষই বিয়ে ভাঙে, যদি কখনো বিয়ে ভাঙে, বিয়ে তো দুই পরিবার একত্রিত হয়েই সম্পন্ন করা হয়, কিন্তু যখন ভেঙে যায় তখন আমাদের সমাজে ছেলে পক্ষই বেশি এর জন্য দায়ী। কিন্তু এখানে একটু উল্টো দেখা গেল, যে এখানে মেয়ে পক্ষই অর্থাৎ মেয়ের বাবাই কিন্তু বিয়েটা ভেঙে দেয়, যে এমন ছেলের হাতে তার মেয়েকে, একমাত্র মেয়েকে তুলে দিতে চায় না। তো অনুপমের অবস্থা প্রথমে একটু সে রাগান্বিত হয়েছে, বা তার সেই মেয়ে পরিবারকে একটু ছোট মনে করেছে, বা তাদের প্রতি একটু ক্ষোভ প্রকাশ করেছে। তারপরেও কোনো না কোনো একটা জায়গায় অনুপমের একটু কষ্টও হয়েছে, তাদের জন্য আবার করুণাও হয়েছে, একটা ভালো লাগা বা একটা অপেক্ষা বলো, একটা আশা বলো, সেটাও তার মনের কোঠায় জাগ্রত হয়েছে। তো অনুপমের মনের অবস্থা কি একটু দেখো। উদাস মনে অনুপম ভাবে মস্ত বাংলাদেশে সেই একমাত্র পুরুষ যাকে কন্যার পিতা বিবাহের আসর থেকে ফিরিয়া দিয়াছেন, তবে সেই অপরিচিতার প্রতি আকর্ষণ বিন্দু মাত্র কমে না। দেখো, এই এত বড় একটা অপমান, তারপরেও কিন্তু ওই মেয়েটির প্রতি অনুপমের একটা আকর্ষণ রয়েই গেছে। কারণ কি, আকর্ষণ মানুষের কখন থাকে? যখন সেই বিষয়টাকে জানা না যায়। যদি জানা হয় তার প্রতি এত আকর্ষণ থাকে না, কিন্তু অজানার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে। এবং একটা বিষয় যে অনুপম কিন্তু মেয়েকে তো সরাসরি দেখেইনি, সাথে তার একটি ছবিও কিন্তু দেখেনি, তার মনের আয়নায় মেয়েটি সম্পর্কে কোনো প্রতিচ্ছবি ভাসে না। তো তার সেই আকর্ষণটা কিন্তু রয়েই গেছে। পরবর্তীতে সে বিভিন্নভাবে এই মেয়েটি সম্পর্কে কল্পনা করে। যে মেয়েটি সম্পর্কে কি কল্পনা করে দেখো, সে কল্পনা করে মেয়েটির ভালো পাত্র জুটিলেও সে বিয়ে করে না, বরং তার জন্য অপেক্ষা করে আছে। তার জন্য বলতে অনুপমের জন্যই অপেক্ষা করে আছে। এটি সে মনের মধ্যে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বা নিজের সুখের জন্য, আনন্দের জন্যই সে এই রকম একটি কল্পনা করে। আসলে কিন্তু বাস্তব ঘটনাটা সেই রকম ছিল না। তারপরে এই ঘটনার মধ্য দিয়ে মূলত অনুপমের যে মানুষ চেতনা আছে, সে অপেক্ষা করতেই থাকে, বা তার বিরহে মাঝে মাঝে বসেই থাকে জানালার পাশে। সে মাঝে মাঝে সে কল্পনা করে মেয়েটি হয়তো বা তার জন্য বসে আছে। হরিশের কাছে সে জানতে পেরেছে যে অনুপমের একটি ছবি মেয়েকে দেখানো হয়েছিল। সে মনে করে যে সেই ছবিটি হয়তো তার কাছেই রয়েছে, এবং সে লুকিয়ে লুকিয়ে তার বাবা চোখের আড়ালে বসে সে অনুপমের ছবিটি দেখে, এবং হয়তো বা তার চোখ দিয়েও পানি আসে, বা সেও কষ্ট পায়, সেও অপেক্ষা করে অনুপম হয়তো বা একদিন তার কাছে ফিরে যাবে। এগুলো হলো পুরাটাই অনুপমের কল্পনা। তো এই পর্বে আমরা এই বিষয়গুলো দেখতে পাই। চতুর্থ পর্বে আসো। চতুর্থ পর্বটি হলো অপরিচিতার পরিচয় পর্ব। দেখো, 3টি পর্ব চলে গেছে, আমরা কিন্তু এখনো নায়িকার নাম জানতে পারলাম না, বা ওই অপরিচিতা মেয়েটির নাম জানতে পারলাম না। এখানে এসে আমরা একদম, লেখকও কিন্তু নাটকীয় ভাবেই এই গল্পটি বর্ণনা করেছেন, যে একদম যেহেতু অপরিচিতা নাম দিয়েছেন, পরিচয়টা একদম শেষে এসে তিনি উল্লেখ করেছেন। তো আমরাও সেটা আমিও কিন্তু এই যে গত ক্লাস করেছি এবং এই পর্যন্ত আমি কিন্তু মেয়েটির নাম এখনো উল্লেখ করিনি। তোমরা যারা পড়েছো গল্পটি তারা জানবে, কিন্তু এখনো যারা পড়োনি তারা কিন্তু এখনো জানোনি যে মেয়েটির নাম কি। তো এরপরে বছরখানিক সময় কেটে যায়। তো মামার পক্ষে বা মামার আর সাহস হয় না অনুপমের আবার নতুন করে বিয়ে দিবে, সম্বন্ধ খুঁজবে।
মামার সেরকম পরিবেশ তৈরি হয়নি। মাও কল্পনা করছে যে যেহেতু এরকম একটা খুব অনিচ্ছাকৃত ঘটনা ঘটেছে, সেই ঘটনা যতদিন মানুষ না ভোলে ততদিন একটু অপেক্ষা করাই শ্রেয়। এবং এই জন্য অনুপমের বিয়ে নিয়ে আর মামা বা তার মায়ের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। তো এক সময় অনুপমের মা একদিন ইচ্ছা পোষণ করলেন যে তিনি তীর্থে যাবেন, এবং সেই দায়িত্বটা তাকে নিয়ে যাওয়ার দায়িত্বটা অনুপমের কাছেই হাতেই এসে পড়ে। কারণ তার মামা আসলে কলকাতার বাইরে, এখানে উল্লেখ আছে হাবড়ার ব্রিজ, অর্থাৎ হাওড়া ব্রিজ কলকাতার যেটা, সেই ব্রিজ তিনি কখনো পার হননি, অর্থাৎ তিনি কোথাও চেনেনও না। সেই জন্যই মূলত অনুপম তার মাকে নিয়ে তীর্থে নিয়ে যায়। তো দেখো এখানে উল্লেখ আছে, তীর্থে যেতে অনুপম মাকে নিয়ে রেলগাড়িতে যাত্রা করলো। অনুপম, তার একটু বানান ভুল আছে। তো দেখো তারা কিসে যাত্রা শুরু করেছে? রেলগাড়িতে যাত্রা শুরু করেছে। পথে একটি স্টেশনে, রাতের বেলায় একটি স্টেশনে পৃথিবীর অদ্ভুত রাতে হঠাৎ করে শুনলো কেউ একজন মধুর কণ্ঠে বলল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। দেখো কথাগুলো খুবই স্বাভাবিক বা সরল একটা উক্তি এখানে আছে, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। কিন্তু এই অতি সাধারণ একটি কথা অনুপমের কাছে অসাধারণ লেগেছে, এবং সেই লাগাটাই শুধু ওই সময়ের জন্য ছিল না, তার জীবনের পরবর্তী সময়ে অনেক বেশি প্রভাব ফেলেছে এই একটি মাত্র কথা। তো অনুপম এই যে কথাটি মেয়েটি বলছে, মেয়েটি খুব সাবলীল ভাবে বলেছে, কিন্তু অনুপমের কাছে কথাটিকে মনে হয়েছে যেন গানের কথা, বা এর মধ্যে একটা অন্যরকম দোতনা রয়েছে, মোহনীয়তা রয়েছে। তো এরপরে মেয়েটি ট্রেনে উঠে যায় এবং বসে পড়ে। তো এক ফাঁকে অনুপম তাকে দেখতে পায়। পরবর্তীতে আরেকটি বিষয় এখানে উল্লেখ আছে, মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা তুলে ধরা হয়েছে, যে স্টেশন মাস্টার এসে পরবর্তীতে বড় একটি স্টেশনে আসে এবং সেখানে একজন বড়লাট ট্রেনে উঠবেন। তো এই জন্য ওদেরকে নেমে যেতে বলা হয়, কিন্তু মেয়েটি প্রতিবাদ করে। অনুপম তাড়াতাড়ি নেমে যেতে চায়, কিন্তু মেয়েটি তাকে তো নামতে দেয় না, এবং স্টেশনের ওই কেরানিদের সঙ্গে কথাবার্তা বলে যে আমরা তো টিকিট কিনেই এখানে এসেছি, আমরা ট্রেন থেকে নামবো না, প্রয়োজনে আপনারা অন্য ব্যবস্থা করেন। এভাবে যে তার যে প্রতিবাদী মানসিকতা বাবার যেরকম ছিল, মেয়ের মধ্যেও যে সেটি জাগ্রত হয়েছে, বা তার একটা পরিচয় লেখক এখানে দেখানোর চেষ্টা করেছেন। এখন অনুপম দেখো মেয়েটিকে কিভাবে পরিচয় দিয়েছেন। অনুপমের ভাষায় মেয়েটির বর্ণনা এমন, কোনো আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। মেয়েটিকে মায়েরও খুব পছন্দ হলো। যে অনুপম মেয়েটিকে দেখে এবং আসলে মেয়েটি অনেক সুন্দর, এবং তার কথাবার্তা, তার সবার সঙ্গে চলাফেরা, সে ওখানে ঝালমুড়ি খেয়েছে, একটি বাচ্চাকে সে আদর করেছে, তাকে গল্প শুনিয়েছে, এই ঘটনাগুলো অনুপমের খুবই ভালো লাগলো। এবং এটা শুধুমাত্র অনুপমেরই ভালো লাগলো না, তার মায়েরও অনেক ভালো লাগলো। এবং শেষে যখন তারা নামবে তখন মার দেখো একটু তোমাদের দেখাই, যে গাড়ি এসে কানপুরে থামলো, সবাই নামবার জন্য প্রস্তুত হইল। মা থাকতে না পেরে তার নাম জিজ্ঞাসা করলেন। মেয়েটি বলল তার নাম কল্যাণী। এই যে আমরা প্রথম আমাদের আজকের গল্পের নায়িকার পরিচয়, নামটা পেলাম, পরিচয় অনেক আগেই পেয়েছি, কিন্তু তার নামটা জানতে পারলাম। মেয়েটির নাম হলো কল্যাণী। তখন তার বাবার পরিচয় জানতে চাওয়া হলো, তখন কি বলল দেখো, বাবা এখানকার ডাক্তার, নাম শম্ভুনাথ সেন। মেয়েটির বাবার নাম শম্ভুনাথ সেন।
যখনই মেয়েটির বাবার নাম বলল, এতক্ষণ তারা কিন্তু চিনতে পারেনি যে এই মেয়েটি সেই মেয়ে, কিন্তু বাবার নাম যখন বলল তখন তারা বুঝতে পারলো যে মেয়েটি আসলে কে। এরপরে অনুপম কি করলো দেখো, মেয়েটির পরিচয় পাওয়ার পর থেকে মামার নিষেধ অমান্য করে যে অনুপম মামা এবং মায়ের আদেশ ছাড়া কোনো একটি কাজও করেনি, এত বয়স হয়ে গেছে বা সে পড়াশোনার সকল পাঠ শেষ করেছে, তারপরেও যে তার ব্যক্তিত্ব অত বেশি বিকশিত হয়নি, সেই অনুপম দেখো কি করেছে। মেয়েটির পরিচয় পাওয়ার পর মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে সে কানপুরে স্থায়ী বাসিন্দা হলো, অর্থাৎ মামা এবং মাকে ছেড়ে চলে আসলো কানপুরে। কল্যাণীর বাবা তাকে জামাই হিসেবে গ্রহণ করে। এক সময় তাদের সঙ্গে কথাবার্তা হয়, একটা হৃদ্যতা তৈরি হয়। বাবা এক সময় তাকে আবার পছন্দ করা শুরু করে, কিন্তু মেয়েটি করেনি। দেখো মেয়েটির মধ্যে কতটা ব্যক্তিত্ব বোধ, যে তাকে এক সময় ছেড়ে যে মানুষটি চলে গিয়েছিল তাকে কিন্তু আর গ্রহণ করার মতো তার মানসিকতা তৈরি হয়নি। এবং তার পেছনে আরেকটি কারণ ছিল, সেটি এবার একটু দেখো। বিয়ে ভাঙার পর সে পণ করেছে মাতৃ আজ্ঞা পালন করবে। এই কথা যখন শুনেছে অনুপম তখন বলেছে এখানেও মাতুল আছে, মাতুল অর্থাৎ মা বা মামা আছে, যে মাতৃ আজ্ঞার কথা বলছে। কিন্তু অনুপমের মাতৃ আজ্ঞা আর মেয়েটির মাতৃ আজ্ঞা এক বিষয় ছিল না। মাতৃ আজ্ঞাটা কি দেখো, তাই সে বাকি জীবন মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। মাতৃ আজ্ঞা বলতে এখানে মায়ের আজ্ঞা অর্থাৎ দেশ মাতার আজ্ঞাকে বোঝানো হয়েছে, এবং দেশের কল্যাণের জন্য বা দেশের সুবিধার জন্য নিজের জীবনটাকে মেয়েটি উৎসর্গ করতে চেয়েছে, এবং সে একটি পথ বেছে নিয়েছে, সেটি হলো মেয়েদের শিক্ষা, নারী শিক্ষা। ওই সময়ে আমরা যেরকম এখন আধুনিক জীবনে ছেলে মেয়ে সমানভাবেই শিক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছি, আগে কিন্তু এরকম ছিল না। এবং সেই সময়ে কিছু কিছু যারা একটু সচেতন তারাই কিন্তু এগিয়ে আসতো। তো সেই রকম একটি ভূমিকায় মেয়েটি অবতীর্ণ হয়েছে। তবে অনুপম এরপরে যখন বিষয়টি বুঝতেই পারলো যে কোনোভাবেই আসলে মেয়েটিকে সে আপন করে নিতে পারবে না বা তার জীবন সঙ্গী হতে পারবে না, তারপরেও কিন্তু মেয়েটিকে আর অনুপম ছেড়ে যায়নি। একবার সে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আর এই ভুলটি করতে পারে না। তো সে কিন্তু কানপুরেই থেকে যায়, এবং দেখো সে প্রতিজ্ঞা জানার পর অনুপম আশা ছাড়ে না, এখানেই রয়ে যায়, বিবাহের আশায় নয়। অর্থাৎ সে বিয়ে করবে, মেয়েটি একদিন না একদিন হয়তো বা তার মন গলবে বা তার মধ্যে ভালো লাগা তৈরি হবে, মেয়েটিকে বিবাহ করবে, তা সেই আশায় নয়। কেন রয়ে গেছে, তার সাথে একটু দেখা, কণ্ঠ শোনা এবং মনের কোঠায় একটু ঠাঁই পেতেই সে কি করেছে, সে রয়ে গেছে কানপুরে। এর মধ্য দিয়েই মূলত গল্পটি আমাদের শেষ হয়। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, যে অনুপমের যে মানসিক বিকাশ হলো, মেয়েটি তো আগে থেকেই বাবার আদর্শে সে মানুষ হয়েছে, এবং তার মধ্যে সেটি প্রকাশ আমরা দেখলাম। শেষের দিকে এসে অনুপমের মধ্যেও যে পরিবর্তনটি, মানসিক পরিবর্তন, সেটিও লেখকের খুব প্রকাশ করা মূল উদ্দেশ্য ছিল। তো আমরা আবার একটু মূল পাঠটা একটু আলোচনা করি। দেখো এখানে কি কি বিষয় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। অনুপম বাল্যকালে পিতা হারায়, মাতার আদরে মামার শাসনে বড় হয়, ফলে পরিবারের মতামতকেই সবসময় নিঃসংকোচে গ্রহণ করে। প্রধান নারী চরিত্র কল্যাণী বুদ্ধিদীপ্ত, মেধাবী, শিক্ষিত ও রূপসী। পুরুষতান্ত্রিক সমাজের যৌতুকলোভী মানসিকতার বিতৃষ্ণ হয়ে সারা জীবন কুমারী থেকে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেন। অনুপমের মামা সংসারের প্রধান কর্তা, তিনি সবসময় জিততে চান এবং লেনদেনে কাউকে বিশ্বাস করেন না। চতুর্থত দেখো, অনুপম কল্যাণীর বিবাহ না হওয়া মূলত কে দায়ী, অনুপম নিজেই দায়ী।
অনুপমের মা গৃহিণী, তাই অর্থবিত্তের প্রতি তার মোহ সবচেয়ে বেশি। আমরা এখানে কিন্তু অনেকগুলো চরিত্রের বিশ্লেষণ চলে আসছে, সামাজিক পরিস্থিতির বর্ণনা করা হচ্ছে। দেখো, কল্যাণীর পিতা শম্ভুনাথ পেশায় চিকিৎসক, তিনি স্বল্পভাষী, ব্যক্তিত্ব সম্পন্ন ও অন্যায়ের ক্ষেত্রে জোরালো প্রতিবাদী। 7 নম্বর দেখো, অনুপমের বিবাহ না হওয়ার জন্য অনুপমের ব্যক্তিত্বহীনতাও অনেক ক্ষেত্রে দায়ী। 8 নম্বর দেখো, কল্যাণীর সাহস ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনুপম নিজের উদ্যোগে কল্যাণীকে বিবাহ করতে চায় শেষে এসে। এবং 9 নম্বর আরেকটি বিষয় আছে, কল্যাণী বিবাহে রাজি না হলে অনুপমও সারা জীবন বিবাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কল্যাণীর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে চান এবং তার পাশাপাশি থাকার জন্যই সে বাবার সম্পদ বা মায়ের স্নেহ ভালোবাসা সবকিছু ত্যাগ করে কিন্তু সে কানপুরে চলে আসে। তো কিছু প্রশ্ন দেখো, আমরা যে বিষয়গুলো যে পার্টগুলো আলোচনা করলাম তার থেকে কিছু প্রশ্ন এখানে উল্লেখ করেছি। এ গল্পে কল্যাণীর নাম কোন পর্বে উল্লেখ রয়েছে? কল্যাণীর সাথে অনুপমের কোথায় দেখা হয়েছিল? কল্যাণী কিসের ব্রত নিয়েছিল? বিয়ে ভাঙার পর সে পণ করেছে, মাতৃআজ্ঞা পালন করবে, ব্যাখ্যা করো। আমি উত্তর আরেকটি আছে, অনুপমকে কল্যাণী বর হিসাবে মেনে নিতে পারেনি কেন? এই বিষয়গুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারো বা জানতে পারো তাহলে কিন্তু গল্প সম্পর্কে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। আমি এখানে উত্তরও এখানে নিয়ে এসেছি, তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। যে এই গল্পে কল্যাণীর নাম শেষ পর্বে এসেছে, কল্যাণীর সাথে অনুপমের ট্রেনে দেখা হয়েছিল, কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে, বিয়ে ভাঙার পর সে পণ করেছে, মাতৃআজ্ঞা পালন করবে। উক্তিটির মধ্য দিয়ে লেখক কল্যাণীর প্রতিবাদী চেতনা ও ব্যক্তিত্ব বোধের পরিচয় তুলে ধরেছেন। তো এই যে বিষয়টা আমি খুব ছোট আকারে লিখেছি, এটা কিন্তু তোমাদের খ নম্বর প্রশ্নে আসে, তো তোমরা এটা আরেকটু বড় করে লিখবে। আমি জাস্ট মূল বিষয়গুলো লিখেছি। অনুপমকে কল্যাণী বর হিসেবে মেনে নিতে পারেনি কারণ বিয়ে ভাঙার পর অনুপম ও তার পরিবার তার ব্যক্তিত্বকে নানাভাবে আঘাত করেছে। তাছাড়া বিয়ে ছাড়াও একটি জীবনে আরো অনেক মহৎ কাজ করার আছে বলে কল্যাণী বিশ্বাস করে। এই জন্যই কিন্তু সে পরবর্তীতে যখন অনুপম নিজের থেকে এসেছিল তখনও কিন্তু কল্যাণী তাকে মেনে নিতে পারেনি। দুইটি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এটা করবে। একটি হলো কল্যাণীর প্রতিবাদী চেতনার আলোকে নারী জাগরণের দিকটি বিশ্লেষণ করো। দ্বিতীয়টি অপরিচিতা গল্পের মূল ভাব ব্যাখ্যা করো। তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা ছিল। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা অনেকে কমেন্টস করেছো। আমার আসলে সময় আলোচনা বেশি থাকে, সময়ের স্বল্পতার কারণেই তোমাদের কমেন্টসগুলো সরাসরি পড়া হয় না, কিন্তু আমি বাসায় গিয়ে অবশ্যই এই কমেন্টসগুলো দেখি। অনেকে লেখো ভালো, কিন্তু আমি আরো একটু দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিব তোমাদের, কারণ এটি কিন্তু একটি ক্লাসরুম। এখানে তোমার ব্যক্তিগত অনুভূতি বা ব্যক্তিগত বিষয়গুলো না আনলেও পারো, তারপরেও মোটামুটি সবাই উপস্থিত থাকো এবং তোমরা ক্লাসটি অনুসরণ করো, সেটা দেখে বা জেনে ভালোই লাগে। তো আশা করি আজকের ক্লাসটিও তোমাদের ভালো লেগেছে। তোমরা গল্পটি পড়বে ভালো করে এবং এই যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা জানার চেষ্টা করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।